যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম সোহাগ। আজকে আমি কথা বলছি একটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যেই বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্ভবত জুন মাসের 28 তারিখে পরীক্ষা। তো সেই হিসেবে যারা এমসিকিউ পাশ করেছেন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকেই অত্যন্ত ব্যস্ততার মাঝে আছেন, নিঃসন্দেহে পড়াশোনা নিয়ে অনেক চাপের মধ্যে আছেন। তো এর মধ্যে যদি কিছুটা সহযোগিতা করা যায় বা অনেক সময় আলোচনা শুনেও অনেক কিছু সহজ হয়, সেই উদ্দেশ্য থেকেই আসলে এই ছোট্ট ভিডিওটি করতে যাচ্ছি। আজকে আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, প্রশ্নটি আমার হাতে আছে, এই যে প্রশ্নটি এইখানে, এটা হচ্ছে বার কাউন্সিল এর যে অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা 2020 সনের পরীক্ষার প্রশ্ন, যেটাকে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মনে করা হয় এবং অত্যন্ত কঠিন মানের একটা পরীক্ষা হিসেবে ধরা হয় বিগত সময়ের মধ্যে। এই পরীক্ষাটি হয়েছিল 19শে ডিসেম্বর 2020। আমাদের মনে থাকার কথা, 2020-এ দুটো পরীক্ষা হয়েছিল। প্রথম পরীক্ষাটা হয় এই 19শে ডিসেম্বর 2020। তারপর এই পরীক্ষা নিয়ে অনেক গোলমাল হয়, অনেক কিছু হয়, ভাঙচুর হয়, তারপর এটা আবার পরীক্ষা নেওয়া হয় এবং ওই 2020-এর 19শে ডিসেম্বরের পরীক্ষাটাকেই খুব কঠিন হিসেবে আখ্যায়িত করে অনেক ঝামেলা হয় আর কি। যাই হোক, তো ওখানে একটা প্রশ্ন ছিল, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর থেকে একটা প্রশ্ন এসেছিল 1898-এর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। এই প্রশ্নটি নিয়ে আমি যদি একটু আলোচনা করি, প্রশ্নটি এরকম ছিল, এখানে লেখা আছে যে, আমি প্রশ্নটি পড়ছি যাদের কাছে প্রশ্নটা আছে। প্রশ্নটা হচ্ছে এরকম, এটা দুটো অংশ ছিল। প্রথমটা ছিল দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুযায়ী আপিল ও রিভিশনের মধ্যে পার্থক্য লিখুন। তো এই অংশটা নিয়ে আমার মনে হয় খুব বেশি আলোচনা করার কিছু নেই। যারা আইনের শিক্ষার্থী তারা এটা সহজেই লিখতে পারবেন। এটার যে দ্বিতীয় অংশ, যেটাতে 10 নাম্বার ছিল, প্রথম অংশটাতে 5 এবং দ্বিতীয় অংশে 10, ওই অংশটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ওই অংশটা এরকম ছিল যে, এক্স এই মর্মে 15/12/2020 খ্রিস্টাব্দ তারিখে স্থানীয় থানায় এজাহার দায়ের করে যে, অর্থাৎ এক্স নামে একজন ব্যক্তি ডিসেম্বরের 15 তারিখ 2020 সনে তিনি একটা এজাহার দায়ের করেন স্থানীয় থানায়। কী এজাহার দায়ের করলেন? উনি এজাহারটা দায়ের করেন যে ডিসেম্বরের 1 তারিখে ওই 2020 সনেরই রাত অনুমান 11:30 ঘটিকায় ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফেরার পথে পুরনো ঢাকার নবাবপুর মোড় অতিক্রমকালে ওয়াই ও জেড গতিরোধ করে ধারালো অস্ত্র প্রদর্শন করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। কি বলল কথাটা? যে এই এক্স ব্যক্তিটা যখন ব্যবসায়িক কাজ সেরে বাসায় ফিরতেছে, তখন ওই নবাবপুর রোডে কি করলো, রাত্রে 11:30টার দিকে ওয়াই এবং জেড তার গতিরোধ করলো, তাকে থামালো। থামায় কি করলো, তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তখন সে কি করে বাধা দেয়, এক্স নিজেই বাধা দেয়। মানে যেহেতু তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তার কাজেই সে বাধা দেয়। তখন ওয়াই কি করে, ওয়াই তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে এক্সের মুখমণ্ডলে কূপ দিলে এক্স রক্তাক্ত জখম হয়। এক্স কি হয়, ওয়াই তাকে কূপ দেয়। ওয়াই আর জেড যেহেতু টাকা ছিনতাই করতে আসছে, কাজেই ওয়াই কূপ দেয় মুখমণ্ডলে। তো সে জখম হয় এবং ওয়াই ও জেড কি করে, এক্সের ব্যাগে থাকা 50,000 টাকা নিয়ে চলে যায়। তার মানে তাকে আঘাত করলো, আটকাই আঘাত করলো, করে 50,000 টাকা নিয়ে চলে গেল। তারপর বলতেছে, তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে 5 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর 161 ধারায়, মানে 161 ধারায় লিপিবদ্ধ করে তাতে সাক্ষীদের স্বাক্ষর নেন এবং চিকিৎসা সনদ সংগ্রহ করে দেখেন যে, মানে উনি কী করছে, 161 ধারায় 5 জন সাক্ষীর সাক্ষ্য নিছে, দিয়ে লিপিবদ্ধ করছে, করে ওই সাক্ষীদের স্বাক্ষরও নিছে। তারপর কি করছে, উনি চিকিৎসা সনদ, আমরা যেটাকে এমসি বলি, মেডিকেল সার্টিফিকেট, ওই চিকিৎসা সনদ সংগ্রহ করে উনি দেখেন ওখানে লেখা আছে যে 1 ল্যাসারেটেড ওন্ড অন দ্য লেফট চিক, এই কথাটা ওই চিকিৎসা সনদে লেখা আছে। তারপর তদন্তকারী কর্মকর্তা এজাহারে বর্ণিত ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করে ওয়াই ও জেডের বিরুদ্ধে দ্য পেনাল কোড 1860-এর
কয়েকটা ধারায় কি করছেন, 326, 341, 379, 386 ধারায় বিচারের উদ্দেশ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উনি চার্জশিট দিলেন আর কি, তাই তো। তো চার্জশিটটা দিচ্ছেন কোন কোন ধারায়, 326, 341, 379 এবং 386, এই 4টা ধারায় চার্জশিট দিচ্ছেন। তদন্তকালে আসামিদের দখল থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে মর্মে তদন্ত প্রতিবেদনের আলামত কলামে উল্লেখিত হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলামত কলামে একটা মন্তব্য কি লিখছেন, যে এই আসামিদের কাছ থেকে একটা ধারালো চাপাতি পাওয়া গেছে, তাই তো। তারপর বলল, এজাহারে বর্ণিত ঘটনার সময় আসামি জেড চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল মর্মে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আপনার নিকট জমা দিয়েছে। মানে আপনি হচ্ছেন একজন আইনজীবী, আপনার কাছে জেড কি করছে, একটা প্রত্যয়নপত্র এনে দিছে, কোথাকার, সেই চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের। কি বলছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, যে উনি বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে ওই দিন কর্মরত ছিল। এই টোটাল ঘটনাটা বলছে প্রশ্নের মধ্যে, যে জন্য আসলে ছাত্ররা একটু প্রবলেমে পড়ে যায়, যে এত বড় প্রশ্নের প্যাটার্ন এর আগে ছিল না। যাই হোক, লাস্ট লাইনে এসে কিন্তু তারা চাচ্ছে, তাদের যেটা চাওয়া সেটা বলতেছে। মেইন হচ্ছে এই শেষ লাইনটা, ওখানে বলতেছে আসামি ওয়াই ও জেড এর আইনজীবী হিসাবে আইন ও যুক্তি উল্লেখপূর্বক অব্যাহতির দরখাস্ত প্রস্তুত করুন। এই যে কথাটা, তাইলে এই যে এতক্ষণ কাহিনী বলল, একটা গল্প বলল, বলে কি চাইলো যে আপনি ওই ওয়াই এবং জেডের আইনজীবী হিসেবে আইন এবং যুক্তি দুটোই দেখাতে হবে। এই দুটো দেখাই কোথায় দেখাবো আমরা, ওই দুটো দেখিয়ে আমরা একটা অব্যাহতির দরখাস্ত প্রস্তুত করতে হবে। তাইলে স্টুডেন্টের জন্য প্রশ্নটা হচ্ছে কি, সিম্পলি একটা অব্যাহতির দরখাস্ত, আমরা যদি এইভাবে সামারিতে আসি। কিন্তু দেখা যায় যে পরীক্ষা হলে কিংবা যারা পড়াশোনায় কিছুটা প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকে, এই প্রশ্নের ভেতরে যে এত এত তথ্য, ওর ভিতরে ডুবে গিয়ে কি চেয়েছে আমরা প্রথম সেটাই ভুলে বসে থাকি। তাহলে এক নজরে এই প্রশ্নটা থেকে আমার কাছে কি চাইলো, একটা অব্যাহতির দরখাস্ত চাইলো। এইটুকু যদি আমি বুঝে নিই তাহলে কিন্তু আমি প্রথম কিছু নাম্বার অর্জনের সক্ষমতা আমার তৈরি হয়ে যাবে। কারণ একটা অব্যাহতির দরখাস্তের নমুনাও যদি আমি দাঁড় করাতে পারি, একদম সঠিক যুক্তিতর্ক না দিয়েও যদি আমি একটা অব্যাহতির নমুনা দরখাস্ত দাঁড় করাই, তাহলেও কিন্তু আমাকে কিছু না কিছু নাম্বার দিবেন এক্সামিনার। তাহলে আমার কি পাইলাম আমি, যে আমাকে একটা অব্যাহতির দরখাস্ত মোসাবিদা করতে হবে। এখন আমরা আসেন গল্পটা আবার একটু মনে করার চেষ্টা করি। কি বলছে গল্পটাতে, বলছে যে একজন ব্যক্তি এক্স, তিনি কি করেন, ব্যবসা করেন, এবং তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডিসেম্বরের 20 সনের ডিসেম্বরের 1 তারিখে উনি যাচ্ছিলেন, 15 তারিখে এজাহারটা দায়ের করছেন, এবং উনি বলছেন যে 1 তারিখে রাতে 11:30টার দিকে যখন উনি ব্যবসায়িক কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন, তখন নবাবপুর রোডে ওয়াই ও জেড তার পথ অবরোধ করে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উনি বাধা দেয়। তখন ওয়াই তার মুখে একটা কূপ দেয়, কি দিয়ে, তার চাইনিজ কুড়াল দিয়ে, কি দিয়ে বলছে ওখানে, হ্যাঁ চাইনিজ কুড়াল দিয়ে তার মুখমণ্ডলে কূপ দেয়। তারপর কি বলছে, তখন এটা নিয়ে উনি এজাহারটা দায়ের করছে। তারপর তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছে, করে কি করছে, 5 জন আসামির 5 জন সাক্ষীর সাক্ষ্য নিছে 161 ধারা অনুযায়ী। সাক্ষ্য নিয়ে কি করছে, উনি আবার ওই এমসি উঠাইছে, হ্যাঁ মানে মেডিকেল সার্টিফিকেট উঠাইছেন, উঠায় দেখছেন যে ওখানে বলা আছে যে 1 ল্যাসারেটেড ওন্ড অন দ্য লেফট চিক, এই কথাটা বলা আছে এই ইয়ের মধ্যে, আপনার কি বলে, এমসির মধ্যে এই কথাটা লেখা আছে। এবং এটা উল্লেখ করে উনি বলছে যে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই কথাটা কে বললো, ওই তদন্তকারী কর্মকর্তা বলে উনি কি করছে, চার্জশিট দিলেন। চার্জশিটে কী লিখলেন, কোন কোন ধারায় চার্জশিট দিলেন, 4টা ধারায়, 326, 341, তারপর হচ্ছে 379, 386 এই। এবং উনি বলছে আরেকটা কথা বলছে যে এই একটা আলামত পাওয়া গেছে, একটা ধারালো চাপাতি পাওয়া গেছে তাদের কাছে, হ্যাঁ আলামত, তাদের তদন্ত প্রতিবেদনে আলামত কলামে উনি এটা উল্লেখ করেন যে আসামিদের দখল থেকে এটা পাওয়া গেছে। উপরন্তু এই জেডের পক্ষে বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে উনি নৈশ প্রহরী হিসেবে কাজে ছিলেন, এই মর্মে স্থানীয় চেয়ারম্যান একটা
সার্টিফিকেট দিছে, যেটা ধরেন আপনি আইনজীবী, আপনার মক্কেল জেড এনে আপনাকে দিয়েছে। এখন আপনি অব্যাহতির দরখাস্তটা লিখবেন। এখন আসেন আমরা অব্যাহতির দরখাস্ত কিভাবে লিখব। আমরা তো অব্যাহতির দরখাস্ত সম্পর্কে আমরা জানি, আমরা যারা এই আইন পেশায় আছি, শিক্ষানবিশ হিসেবে আছি বা কোর্টে কিছুটা যাতায়াত করি, আমরা জানি যে অব্যাহতির দরখাস্ত লেখা হয় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর কত ধারায়, 241-এর ক ধারায় আমরা অব্যাহতির দরখাস্ত লিখি। প্রথম উপরে মামলার নাম্বার টাম্বার ধারা টারা ইত্যাদি দিয়ে আমরা বিষয়ের ক্ষেত্রে দিই যে এই ধারা মতে অব্যাহতির দরখাস্ত। যেদিন চার্জ গঠন হয় 242 ধারা অনুযায়ী, ওই দিনই আমরা 241-এর ক ধারায় আমরা অব্যাহতির প্রার্থনা জানাই। অব্যাহতিটা কি, যে আমার আসামি এই অপরাধ করেনি, তাকে চার্জ গঠনের পূর্বেই এখান থেকে অব্যাহতি দেওয়া হোক, এটা আমরা চাই, তাই তো। এখন এটা তো আমরা ফরম্যাটটা জানি, যে ফরম্যাটটা নিয়ে আমি আর আলোচনা করছি না। তখন আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি যে কয়টা পারি আমরা অনুচ্ছেদ দিয়ে দিয়ে আমরা আমাদের যুক্তিগুলো উপস্থাপন করব। এখন আসেন তো দেখি এখান থেকে আমরা কি কি যুক্তি উত্থাপন করতে পারি। যেমন আমি যদি আমার মতো করে বলি, একটা কথা আবার বলে নিই আমি, যে পরীক্ষার যে মান, মানে পরীক্ষার উত্তরের যে মান, সেটা এক একজনের এক এক রকম হতে পারে। আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যে আপনি একটা থিমকে যদি প্র্যাকটিক্যালি চিন্তা করে আপনি আপনার মতো আনসারটা দিয়ে আসেন আইনের ভেতরে থেকে, তাহলে সেটা আরেকজনের সাথে মিলুক বা না মিলুক, আপনি কিন্তু নম্বর পাবেন। এবং সব ক্ষেত্রেই যে আপনাকে ডিএলআর ইত্যাদি ইত্যাদি রেফারেন্স দিতে হবে ওরকমও না। বিষয়টা হচ্ছে যে আপনার যুক্তিটা কাছাকাছি আছে কি না, আপনার আইনের বিষয়টা, আইনের ব্যাখ্যাটা সঠিক আইনসঙ্গত আছে কি না, ভুল আইনের ব্যাখ্যা হয়ে যাচ্ছে কি না, এইটা। তাহলে এখানে দেখেন আমরা একটা জিনিস চাইতে পারি। প্রথমে হচ্ছে জেডকে আমরা প্লি অফ এলিবাই আমরা জানি, অন্যত্র থাকার অজুহাত, তাই না। আমরা সাক্ষ্য আইনে এভিডেন্স একটি আমরা ওটা পেয়েছি, সম্ভবত 106 অনুযায়ী আমরা সেটা বলতে পারি। এখানে তো আর ধারাটা উল্লেখ করতে হবে না। তখন আমি ওইখানে প্লি অফ এলিবাইয়ের একটা যুক্তি দিব, যে যেহেতু আমার মক্কেল বা যেহেতু আসামি জেড এইখানে, বা আসামি বলবো না, আমরা বলবো যেহেতু অভিযুক্ত জেড এইখানে ছিলই না, ওই দিন সে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল বিধায় মর্মে এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন রয়েছে, কাজেই সেই অপরাধের সাথে জড়িত না। তার আগে বলবো তারা চরিত্রবান, তারা ভালো, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা বলি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা দায়ের করা হয়েছে। এই কয়েকটা কথা বললাম, গুছিয়ে আপনারা এগুলো বলতে পারবেন। আমি ছোট করার জন্যে, ভিডিওটা যেন বেশি লম্বা না হয় তার জন্য তাড়াতাড়ি বলছি। এখন মূল পয়েন্টটা আমি কি বলবো, প্রথমত এইটা অন্যত্র থাকার অজুহাতটা আমি দিব, যে আমার সার্টিফিকেটও আছে, এটা সহ আমি দাখিল করলাম। তারপর আসেন এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা, যেমন এখানে বলা হয়েছে একটা জায়গায় যে এই তদন্ত প্রতিবেদনের আলামত কলামে বলা হয়েছে একটা ধারালো চাপাতি পাওয়া গিয়েছে। আর এজাহারে বলা হয়েছে যে আসামিকে, এই আসামির মুখ ওয়াই কী করেছে, ওই ভিকটিমের মুখমণ্ডলে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করেছে। এই কথাটা এজাহারে স্পষ্টভাবে বলা হয়েছে, চাইনিজ কুড়াল দিয়ে। তাহলে চাইনিজ কুড়ালটা কিন্তু আবিষ্কৃত হয় নাই বা উদ্ধার হয় নাই। আলামত উদ্ধারের ক্ষেত্রে আমরা সাক্ষ্য আইনের আইনটা জানি কি, যে যতটুকু উদ্ধার হয় ততটুকু প্রমাণিত। তার মানে হচ্ছে ওই ব্যক্তির কাছে একটা চাপাতি পাওয়া গেছে, এটা প্রমাণিত, কিন্তু ওই চাপাতি দিয়ে যে আঘাত করেছে তাকে, ওইটা কিন্তু প্রমাণিত হয়নি, তাই না। কাজেই এটাকে কিন্তু এখানে সরলীকরণ করা যাবে না। তাহলে উত্তরে আমি কি লিখব, যে আসামিদের কাছ থেকে বা অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে, সেই অস্ত্র উদ্ধার হয়নি। এটা একটা কারণ তার কাছ থেকে চাপাতি উদ্ধার হয়েছে। তাহলে এটা আমি লিখব যে আসামি বলা হয়েছে চাপাতি উদ্ধার হয়েছে, যেহেতু আসামিগণ তাদের ব্যক্তিগত প্রয়োজনে চাপাতি ক্রয় করে বাড়ি ফিরছিলেন বিদায় তার সাথে এটা ক্যারি করেছেন। এই কথাটা আমি বলতেই পারি, কারণ চাপাতি দিয়ে আঘাত করেছে এটা কোথাও বলা হয়নি। গেল দুটো পয়েন্ট, একটি আমি বললাম যে অন্যত্র থাকার অজুহাত, আরেকটা বললাম কি এই যে প্রশ্নটার মধ্যে এটা আছে, আরেকটা হচ্ছে যে চাপাতি দিয়ে আঘাত করেছে এরকম কথা কোথাও বলা হয়নি। তারপর হচ্ছে যে এই মেডিকেল সনদে কি বলেছে, ওয়ান লেসারেটেড ওন্ড অন দ্য লেফট চিক, অর্থাৎ বাম গালে একটা ক্ষতর একটা আঘাতের ক্ষত আছে, ক্ষত বিক্ষত এরকম একটা ক্ষত আছে। তো এখন বাম গালে যে ক্ষতটা আছে উনি বলেছে এইটা যে কিসের আঘাত, এই কথাটা কিন্তু তদন্ত মানে এই এমসির ইয়েতে স্পষ্ট করে বলা নেই। সাধারণত এরকম বলা হয়ে থাকে যে এটা কোনো শার্প কিছু দিয়ে আঘাত করা, ক্ষতবিক্ষত বলা হচ্ছে, কারণ লেসারেটেড শব্দের অর্থটা হচ্ছে যে ক্ষতবিক্ষত,
মানে এটা থেতলে যাওয়ার মতো একটা আঘাত, এরকম বোঝায় অনেকটা। কিন্তু এটা কিন্তু ধারালো অস্ত্রের আঘাত, শার্প এরকম কিছু দিয়ে আঘাত করেছে, তো এইখানে কিন্তু এমসিতে এই কথাটা বলা নেই। কাজেই যেহেতু তার কাছে চাপাতি পাওয়া গিয়েছে, এজাহারে বলা হয়েছে কুড়াল দিয়ে আঘাত করেছে, ধারালো চাইনিজ কুড়াল, দুটোই ধারালো বস্তু, কিন্তু কি বলছে, ডাক্তার বলছেন যে একটা ক্ষত আছে, ক্ষত বিক্ষত একটা ক্ষত, থেতলানো একটা ক্ষত আছে, তো সেটা ধারালো অস্ত্রের আঘাত ওই কথাটা বলেনি। কাজে আমার অভিযুক্ত আসামি বাবার মক্কেল যে এটা করেছে এটা কিন্তু এখানেও প্রমাণিত হয় না এই কথা দিয়ে, ফলে আমি তার অব্যাহতি চাইতে পারি। এখন আসেন আরও গুরুত্বপূর্ণ, আমরা এখানে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম, হ্যাঁ, আইনের ধারাসহ। এখন আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিছু আরও যুক্তিতে আসি। যেমন 326 ধারা দেওয়া হয়েছে। 326-এ আমরা জানি এখানে 8টা কারণ আছে। আমরা যদি 326 ধারাটা পড়ি, হ্যাঁ, এরকম কোনো আঘাত যেটা নিয়ে আপনার একটা দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে হয়, তাই না, অথবা স্থায়ীভাবে তার কোনো অঙ্গহানি হয় বা কোনো এই ধরেন দন্তহানি, টিস্যুহানি, এরকম আমরা জানি এখানে 8টা এলিমেন্ট আছে। ওই এলিমেন্টের কোনোটাই কিন্তু এখানে কভার করে না। ফলে 326-এর আওতাভুক্ত চার্জশিটটা যে দিয়েছে যে ধারায়, এটাকে কভার করে না, এই কথাটা আমরা গুছিয়ে বলতে পারি। তারপর মানে ইন্টারেস্টিংলি হচ্ছে এখানে 341 দেওয়া হয়েছে, চার্জ গঠন করা হয়েছে 341 ধারায়। 341 ধারাটা কি আমরা জানি প্যানাল কোডের, 341 হচ্ছে অবৈধভাবে বাধা প্রদানের শাস্তি। কাউকে কোথাও যাইতে না দেওয়ার জন্যে আমি বাধা প্রদান, তাকে কোথাও আটকায় রাখার শাস্তি। এইখানে কিন্তু অভিযোগে কোথাও তাকে আটকায় রাখছে এই কথা বলে নেই, হ্যাঁ, তার গতি রোধ করছে, করে তার কাছ থেকে এই টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে বা দস্যুতা করে নিয়ে গেছে ওরকম। তাহলে এখানে অপ্রাসঙ্গিক 341 ধারা, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। তারপরে নিচে 379 ধারা। 379 কি আমরা জানি, চুরির শাস্তি। এখানে কোনো চুরির ঘটনা সংঘটিতই হয় নাই। চুরি যেটাকে বোঝায়, চুরির যে সংজ্ঞা আছে, এখানে কিন্তু চুরির কোনো বিষয়ই এখানে আসে নাই। 378-এর কোনো বিষয় আসে নাই যে আমরা 379-তে তাকে শাস্তি দিব। তারপর আসছে কত, 386 ধারার, মানে 386 তো এখানে কোনো যৌক্তিকতাই নেই, তাই না, তা এখানে 394 আসতে পারতো। তাহলে এখানে আমরা 386-র দিকেও যেতে পারি না, 379-র দিকেও যেতে পারি না, 341-এর দিকে যেতে পারি না। ফলে আমরা কি বলতে পারি যে এখানে যেটা করা হয়েছে যে ভুল ধারায় বা সম্পূর্ণ মন গড়াভাবে এই চার্জশিট দেওয়া হয়েছে, তাই না, সম্পূর্ণ ইচ্ছাপ্রণোদিতভাবে এখানে চার্জশিটটা দেওয়া হয়েছে, এবং ঘটনার সাথে যেসব ধারায় চার্জ গঠন করা হয়েছে তার কোনো সম্পৃক্ততা নেই। এই কথাগুলো দেখেন, এই ধারাগুলোকে বিশ্লেষণ করে, তারপর হচ্ছে যে তার প্লিও এলিবাই এইটা এনে, তারপর হচ্ছে যে তার যে বাম গালে আঘাতের যে বিষয়টা, ক্ষতটা, এইটা এনে আমরা এখানে অনেকগুলো যুক্তি দিয়ে কিন্তু আমরা ওই অব্যাহতির দরখাস্তটা দাখিল করতে পারি। তাহলে আমরা যদি এইটাকে একটু চেষ্টা করি যে দেখি তো এই প্রশ্নের উত্তরটা আমি নিজের মতো করে লিখতে পারি কি না, তাহলে আমরা চেষ্টা করলে কিন্তু এটা লিখতে পারবো। এবং আসুন তাহলে আমরা একবার চেষ্টা করে দেখি যে আমি আমার মতো একটা এই অব্যাহতির দরখাস্তের মুসাবিদা করি, দেখি তো আমি এটা পারি কি না। চেষ্টা করলে আমরা নিশ্চয়ই পারবো। এবং আমি আমার মতো যেটা ডেলিভারি করব, যদি আমার ফরম্যাট ঠিক থাকে, যদি আমি ধারাগুলো ভুল না বলি, তাহলেই কিন্তু আমার মার্কস আসবে, হ্যাঁ। এবং কি যখন এক্সামিনার দেখবেন যে আমি আমার নিজের মতো কোনো থিম ফলো না করে, কোনো মুখস্থ বিদ্যায় না, আমি আমার নিজের মতো একটা অব্যাহতির দরখাস্ত ড্রাফট করলাম, তখন কিন্তু আমার নম্বরটা আরও ভালো দিবেন উনি। খুব ভালো মানের লেখা না হলেও ভালো দিবেন, যে এখানে স্টুডেন্ট তার নিজস্ব বুদ্ধিমত্তার অ্যাপ্লাই করেছে। তো আশা করি এই প্রশ্নটা নিয়ে আলোচনাটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। যদি লাগে তাহলে নিজেকে ধন্য মনে করব। সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তীতে আমরা এই ধরনের আরও কিছু আলোচনা নিয়ে আসব, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।